আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সাথে আছি আমি সুমন রহমান। আমি সাদিয়া আফরিন চৌধুরী। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষে কাজ করছে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত, জানালেন অর্থমন্ত্রী। হলমার্কের ঋণ সহ আর্থিক অনিয়মে জড়িত ৩২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের। এবং নিম্ন ও উচ্চবিত্তের মধ্যে বিদ্যুতের বিলের বৈষম্য কমাতে ৭টি ধাপ বা স্ল্যাব করার সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশনের। পদ্মা সেতুর বিষয়ে আশা জানিয়ে অর্থমন্ত্রী বলছেন, প্রতি মুহূর্তে আলোচনায় অগ্রগতি হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর অবর্তমানে পদ্মা সেতুর বিষয়টি অর্থমন্ত্রী নিজেই দেখবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজিনার সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পদ্মা সেতুর বিষয়ে একটি সফল পরিসমাপ্তির কথা বললেন মোজিনাও। সময় মাত্র ২ দিন, এর মধ্যেই চূড়ান্ত হবে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত। অর্থমন্ত্রী সারাক্ষণ ব্যস্ত। এসবের অগ্রগতি জানতে নির্ধারিত কোনো অনুষ্ঠান না থাকলেও সাংবাদিকদের ভিড় লেগেই আছে অর্থ মন্ত্রণালয়ে। এমন অবস্থায় হঠাৎই অর্থমন্ত্রীর সাথে দেখা করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে মোজিনা জানান, পদ্মা সেতুর বিষয়ে বাংলাদেশকে পুরো সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। I'm very happy that the World Bank reconsidered and made the loan. দুপক্ষের মধ্যে এখনো আলোচনা চলছে। আমি খুবই খুশি হব যদি এমন একটি বড় প্রকল্পে বিশ্বব্যাংক আবারও ফিরে আসে। আমি আশা করছি বিশ্বব্যাংক ও বাংলাদেশ সক্রিয়ভাবে বিষয়টিতে আলোচনা চালিয়ে যাবে এবং বিষয়টির সফল পরিসমাপ্তি দেখতে চাই। For the reasons I said, that is so important for the development of Bangladesh. পরে অর্থমন্ত্রী জানান, আলোচনার অগ্রগতি হচ্ছে, তবে বিশ্বব্যাংককে রাজি করানোর স্বার্থে এডিবি ও জাইকার চুক্তির মেয়াদ বাড়াতে কোনো অনুরোধ জানানো হবে কিনা তা স্পষ্ট করেননি তিনি। আমাদের পক্ষে কথা বলেছে তো, জাপান তো বলছেই তারা নিজেরা ইনভলভ, তারপরে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, এরাই এই তিনটেই মেইন। এই জন্য আমি কিছু বলতে চাচ্ছি না, এটা কিছু বলতে চাচ্ছি। আপনি কি ওদেরকে আরেকটু সময় বাড়াতে বলবেন? বলতে পারি, আমি জানি না এখনো। এর আগে ২ দফা অর্থমন্ত্রী কথা বলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে। বরাবরই তিনি আশার কথাই জানান। অথরিটি যেগুলো দরকার আছে যদি না পাই কন্ট্যাক্ট করব। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি চেষ্টার অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩রা সেপ্টেম্বর সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার চূড়ান্ত প্রস্তাবে প্রাথমিক প্রস্তাবের তুলনায় খরচ কম দেখানো হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি এই প্রস্তাবের বিস্তারিত জানাতে রাজি হননি। সচিবালয়ে এক সভা শেষে মন্ত্রী কথা জানান, মালয়েশিয়ার ঋণ সহায়তায় পদ্মা সেতুর নির্মাণ খরচ কমবে, বিষয়টি এমনও নয়। তিনি বলেন, সরকারের এখনো ১ বছর সময় আছে। এই প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার বিষয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অর্থায়নে বিশ্বব্যাংকের যে অর্থায়ন, হলমার্কের ঋণ সহ আর্থিক অনিয়মের সাথে জড়িত ৩২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আছেন আমাদের প্রতিবেদক মশিউর রহমান, কথা বলছি তার সাথে। মশিউর, আমরা জানি সোনালী ব্যাংক একটি সিদ্ধান্ত নিয়েছে যে অভিযুক্ত ৩২ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? সাদিয়া, কিছুক্ষণ আগে বোর্ড মিটিং শেষ হওয়ার পরে ব্যাংকটির বোর্ড মেম্বার প্রধান এবং ম্যানেজিং ডাইরেক্টর আমাদের সাথে সাংবাদিক সম্মেলন করে আমাদের জানিয়েছেন যে ৩২ কর্মকর্তাকে তারা নিজেরাই খুঁজে বের করেছে, তাদের যে দুর্নীতি বিষয়টি, এবং তাদের ব্যাপারে তারা ধাপে ধাপে ব্যবস্থা নেবেন। কারণ এখানে আপনাকে মনে রাখতে হবে, সোনালী ব্যাংকে 2 ধরনের কর্মকর্তারা কাজ করছেন। যারা কিছু আছেন যারা সোনালী ব্যাংকে সোনালী ব্যাংক তাদেরকে নিজে নিয়োগ দিয়েছে, আর দ্বিতীয় আরেকটি গ্রুপ আছে যাদেরকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাদেরকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয় নিজে। তো
তো সোনালী ব্যাংক যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের ব্যাপারে সোনালী ব্যাংক নিজেই শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানানো হয়েছে। মশিউর, ঋণ হিসেবে দেয়া টাকা উদ্ধারে সোনালী ব্যাংক কি কৌশল নেবে? ঋণ যে টাকা উদ্ধারের ব্যাপারে তারা এখন বলছে যে তারা মামলাটি এখন নথিবদ্ধ করছে এবং যেহেতু কোন কাগজপত্রে ঠিক ছিল না তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাদের কাছ থেকে নিচ্ছে এবং তাদের লায়াবিলিটি নেওয়ার জন্য তাদেরকে প্রেসারাইজ করছে বাংলাদেশ সোনালী ব্যাংক এবং এ ব্যাপারে তারা অনেকটা সফল বলে তারা দাবি করেছে। সাদিয়া, কথা বলছিলাম আমাদের প্রতিবেদক মশিউর রহমানের সাথে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। হলমার্ক নিয়ে আরেকটি প্রসঙ্গ। হলমার্ক সহ 6টি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার 5 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তবে রূপসী বাংলা শাখার মহাব্যবস্থাপক বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। হলমার্ক সহ 6টি প্রতিষ্ঠানকে জালিয়াতির মাধ্যমে ৩,৫৪৭ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বিরুদ্ধে। অভিযোগ তদন্তে বুধবার ওই শাখার 5 জন কর্মকর্তাকে ডাকে দুদক। সকাল 9:30 থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ব্যাংকটির যে 5 জন কর্মকর্তা দুদকে আসেন তাদের একজন রূপসী বাংলা শাখার মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান। দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলে যেতে চান। আমাকে তথ্য প্রদানের জন্য ডাকা হয়েছে। আপনার নামটা কি? আমার বিরুদ্ধে অভিযোগ হবে। নাম বলেন, আপনার নাম বলতে আপনার কাছে কি তথ্য দিচ্ছে? এই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান এই ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তখন আসতো ডিজাইন স্যারের চেম্বারে কত সত্তর আমি বলতে পারবো না, আর আমি তো বাইরে কাজ করি। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি উপরের দিকে যারা আছে তারাই জড়িত। দুদকের তলব করা এই 5 জন কর্মকর্তা সহ 31 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় অর্থ জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য স্থায়ী সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদ আশঙ্কা করছে তৃণমূল পর্যায়ে এ ধরনের ঘটনা আরও বেশি ঘটতে পারে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের 232তম বৈঠক শেষে পর্ষদ সদস্য হান্নানা বেগম সাংবাদিকদের এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী বোর্ড সভায় সোনালী ব্যাংকের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়া যৌক্তিক মনে করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা শেষে একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান। সোনালী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার সুপারিশ করার যৌক্তিকতাটা আজকে বোর্ডের কাছে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এটা তো যৌক্তিক তো বটেই। মনে করেন যে বাংলাদেশ ব্যাংক যে অর্ডার ব্যাংক কোম্পানি আইনের যে ধারাগুলো সেগুলো মাননীয় পরিচালক মহোদয়কে দেখানো হয়েছে। 45 ধারা, 46 ধারা, অন্যান্য যে ধারা সেগুলো দেখানো আছে এবং তাদেরকে সেগুলো কপিও দেওয়া আছে। বিদ্যুতের বিলে গ্রাহকের জন্য আরও কয়েকটি ধাপ বা স্ল্যাব তৈরি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার কমিশনের সদস্য সেলিম মাহমুদ জানান এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যে বিদ্যুতের নতুন দামও ঘোষণা করা হবে বলে জানান তিনি। বর্তমানে আবাসিক শ্রেণীর গ্রাহকদের 3টি ধাপে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়। এতে নিম্ন ও উচ্চবিত্ত ভোক্তাদের মধ্যে বিদ্যুতের দামের বৈষম্য অনেক বেশি হয় বলে মঙ্গলবার এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই ধাপ নতুন করে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিশনের সদস্য। তিনি বলেছেন যে এই বর্তমান স্ল্যাব 3টা স্ল্যাব সেগুলো পুনর্গঠন না করে স্ল্যাবের সুবিধা প্রত্যাহার করা ঠিক হয়নি এবং এটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এতে করে ওনার কাছে খবর আসছে যে সারা দেশে বেশ গ্রাহক পর্যায়ে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমান ধাপে প্রাথমিক সীমা 0 থেকে 100 ইউনিট, দ্বিতীয় ধাপে 101 থেকে 400 এবং তৃতীয় ধাপে 400 এর অধিক ইউনিট ব্যবহারকারীরা রয়েছেন। নতুন ব্যবস্থায় প্রাথমিক সীমা হবে 75 ইউনিট পর্যন্ত।
সপ্তম ধাপে থাকবেন 700-এর অধিক ইউনিট ভোক্তারা। এই সিদ্ধান্তের ফলে স্বল্প আয়ের ভোক্তারাই বেশি লাভবান হবে বলে জানান সেলিম মাহমুদ। এখানে 101 যিনি ব্যবহার করছেন তিনি হচ্ছেন আপনার নিম্নবিত্তের মানুষ। 400 যিনি ব্যবহার করছেন তিনি কিন্তু সচ্ছল বা উচ্চ মধ্যবিত্ত বলতে পারেন। হ্যাঁ, তো এই দুজনের কিন্তু ইকোনমিক ব্যাকগ্রাউন্ড একরকম না, এবং এখানে এক ধরনের বৈষম্য হয়েছে। প্রস্তাবিত ধাপের দামের তালিকা 2-1 দিনের মধ্যেই প্রকাশ করা হবে। এই ব্যবস্থা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানায় কমিশন। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরো জানিয়ে ফিরব। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করে প্রতিবেদন দিয়েছে কলেজের তদন্ত কমিটি। সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের সদস্য নন, দাবি চাচা আফসার উদ্দিনের। অভিযোগ অবান্তর বলছেন জেলা পর্যায়ের নেতারা। আবার আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটের কারণে শাহবাগ এলাকায় দুপুরে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তৌহিদুজ্জামানের মৃত্যুর প্রতিবাদে দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। সকাল থেকেই ক্যাম্পাসে বিরাজ করে থমথমে অবস্থা। ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখে পুলিশ। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে হোটেল রূপসী বাংলা মোড়, কাঁটাবন, দোয়েল চত্বর এবং মৎস্য ভবন এলাকা জুড়ে দেখা দেয় যানজট। ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাসের পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে দাঁড়ায়। পরে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বাস চাপায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুজ্জামানকে কিশোরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তাকে শেষবারের মতো একবার দেখতে ভোর থেকেই তার বাড়িতে ভিড় করে স্বজন এবং প্রতিবেশীরা। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় 51 দিন বন্ধ থাকার পর সিলেট এমসি কলেজ খুলেছে। প্রথম দিনে ক্লাস হলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। ছাত্রাবাসে আগুন দেওয়ার জন্য ছাত্রলীগ নামধারী বহিরাগতদের দায়ী করেছে কলেজের তদন্ত কমিটি। বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব তথ্য জানায় তারা। গত 8 জুলাই সন্ধ্যায় কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় 100 বছরের পুরনো ছাত্রাবাসে। সেদিন রাতেই কলেজের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ 50 দিন পর তদন্ত কমিটি 10টি সুপারিশ সহ আজ কলেজ অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে তদন্ত কমিটির প্রধান প্রফেসর আল হেলাল ভুইয়া সাংবাদিকদের সাথে কথা বলেন। ছাত্রলীগ নামধারী অসংখ্য ছাত্র বহিরাগত ব্যক্তি মিছিল সহকারে কলেজ ছাত্রাবাসের মূল ফটকে চলে আসে। কিছু উশৃঙ্খল কিছু বিপদগামী ছাত্র অথবা বহিরাগত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্লকে সব রুম ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। তদন্ত প্রতিবেদনে এই ঘটনার জন্য দায়ী যে সকল ব্যক্তির নাম উল্লেখ করা আছে তাদের আইনের আওতায় এনে বিচার করার কথাও জানান তিনি। ঘটনার সাথে সংশ্লিষ্ট ছাত্র অথবা বহিরাগত যারাই জড়িত বিশ্লেষণ ও প্রতিবেদনে কিছু নাম উল্লেখ রয়েছে। অধিকতর পুলিশি গোয়েন্দা তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনতে হবে, যাতে ভবিষ্যতে কেহ এই ধরনের ঘৃণ্য কাজে উৎসাহিত না হয়। এছাড়া অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে ছাত্রাবাসটি পুরনো আদলে তৈরি করা, ছাত্রাবাসের সীমানা প্রাচীর নির্মাণ ও বহিরাগতদের ছাত্রাবাসে অবস্থান নিয়ন্ত্রণ করা। সে সম্পর্কে একটি প্ল্যান। মাহবুব রহমান রিপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। গাজীপুর 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের সাধারণ সদস্য নয় বলে দাবি করেছেন তার চাচা ও সম্ভাব্য প্রার্থী আফসার উদ্দিন আহমেদ। মঙ্গলবার গণসংযোগ শেষে এই দাবি করেন তিনি। তবে রিমির পক্ষের নেতারা এই অভিযোগকে অবান্তর বলেছেন। গাজীপুর 4 আসনের উপনির্বাচনে মঙ্গলবার গণসংযোগ করেন তাজউদ্দিন আহমেদের ভাই আফসার উদ্দিন আহমেদ খান এবং উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রুহুল আমিন।
গণসংযোগের সময় আফসার উদ্দিন খান দাবি করেন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগে সিমিন হোসেন রিমির সদস্য পদ কখনো ছিল না। রিমি কোথাও আওয়ামী লীগের কোনো সদস্য ছিল এটা আমার জানা নেই, এবং বিগত 10 বছরের মধ্যে কোনো সদস্য হয় নাই আমার জানা। উপজেলা রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মোতালিবও আফসার উদ্দিনের এই বক্তব্য সমর্থন করেছেন। রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের রিমি আপা কোনো সদস্য নাই, এবং আহ্বায়ক কমিটি করার পরও আহ্বায়ক কমিটির মধ্যে ওনার কোনো সদস্য না। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সিমিন হোসেন রিমির সদস্য পদ নিয়ে অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। 2003 সালে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন, সেটা রায়েদ ইউনিয়নের প্রাথমিক সদস্য হিসাবে তিনি রায়েদ ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। এদিকে কাপাসিয়ায় দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে বুধবার গণসংযোগ শুরু করেছেন রিমি। এ সময় তিনি বলেন, জনগণের দাবির মুখে নির্বাচনে এসেছেন তিনি। এলাকার মানুষ আমাকে এমনভাবে বলছিল, আমি শুধু বলেছিলাম যে আমি একটু চিন্তা করে দেখি। ওই চিন্তাটা যে এরকম বারুদের মতো চিন্তাটাকে ওরা যে ধরে নেবে, যেটাই আমার সিদ্ধান্ত, মানে আমার তখন আর করার কিছু ছিল না। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিড়িয়াখানায় শব্দ দূষণ, উচ্চস্বরে মাইক এবং গান বাজানো নিষেধ থাকলেও মানছে না কোনো দোকানি। ক্রেতাদের আকৃষ্ট করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সামনেই চলছে ক্ষতিকর এই শব্দ দূষণ। ফলে চিড়িয়াখানার প্রাণীর স্বাভাবিক বেড়ে ওঠা এবং নিজেদের মধ্যে ভাব আদান প্রদানে বাধা তৈরি হচ্ছে। ঢাকা চিড়িয়াখানায় খাঁচাবন্দি প্রাণীর ডাক না শোনা গেলেও ভেতরে থাকা দোকানে দোকানে বিকট শব্দে বাজতে থাকা বাংলা হিন্দি গান ঠিকই কানে ভেসে আসে। চিড়িয়াখানার পরিবেশ সংরক্ষণ আইনে নিষেধ থাকলেও এখানকার 16টি দোকানের কোনোটিতে মানা হয় না তা। এখানে কি কোনো নির্দেশনা দেয়নি আপনাদের? না, এখানে তো কোনো নির্দেশনা নেই। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ঢাকা চিড়িয়াখানার শব্দ দূষণের মাত্রা 80 ডেসিবেল পর্যন্ত রেকর্ড করেছে, যা যে কোনো প্রাণীর জন্যই ক্ষতিকর। আর এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের শক্ত কোনো নজরদারি নেই। সবসময় তাদেরকে বলে আসছি এই শব্দকে বিশেষ একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসে এই মিউজিককে ব্যবহার করার জন্য। বাংলাদেশ আর পাকিস্তানের চিড়িয়াখানাতেই এমন উচ্চস্বরে গান বাজানো হয়। এছাড়া পৃথিবীর কোনো চিড়িয়াখানায় এমনটি হয় না বলে জানালেন বন্যপ্রাণী ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। যখন তারা এই উচ্চস্বরের মাইক্রোফোনের শব্দগুলো পায়, তখন তাদের নিজস্ব যে শব্দ সেগুলোর সাথে তালগোল পাকিয়ে যায়। অর্থাৎ পুরুষ যখন শব্দ করে তখন স্ত্রী বুঝতে পারে না যে আসলে এটা তার পুরুষই ডাকছে না এটা অন্য কোনো প্রাণীর ডাক শুনছে। এই কারণে তাদের যে নিজস্ব ডাক, প্রত্যেকটা প্রজাতির নিজস্ব ডাক আছে, সেগুলো হারিয়ে যায়। অতএব যে কোনো চিড়িয়াখানাতেই এই ধরনের অপ্রাকৃতিক শব্দ করাটা একেবারেই অন্যায়। খাবারের দোকানের শব্দ দূষণ বন্ধ করে চিড়িয়াখানা জুড়ে বিভিন্ন প্রাণীর ডাক এবং তাদের বর্ণনা প্রচার করার পরামর্শ দিয়েছেন তিনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যা এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।